মানুষ আমাদের সমাজে আছে যারা ভালোবেসে ৭ সমুদ্র ১৩ নদী পার করে তার ভালোবাসার মানুষটাকে জয় করতে পারে। কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসার জন্য এক পাও বাড়ায় না, উল্টে তাদের থাকে হাজারটা ডিমান্ড। ২০১৩ সাল, তখন সোশ্যাল মিডিয়া আসে। সোশ্যাল মিডিয়াতে বর্তমান যুগে মেয়েদের শরীরের একটা স্পেশাল স্ট্রাকচার বানিয়ে দেওয়া হচ্ছে। তুমি এই রকম হলে পারফেক্ট, আর এই রকম হলে তোমাকে বডি শেমিং করা হবে। কিন্তু ২০১৩ সালে এই কোনো কিছুই ছিল না। সবে সবে ফেসবুক এসছে। ভারত এবং আশেপাশের দেশগুলোতে তখন ফেসবুকের অতটা প্রভাবও পড়েনি। যাদের কাছে কম্পিউটার আছে, ব্রডব্যান্ড আছে, মানে তখন তো ফ্রি নেট ছিল না, তো তারাই মেনলি এই ইন্টারনেটগুলো ইউজ করতো। ফেসবুকে তাদের অ্যাকাউন্ট ছিল, যদিও সেই সময় আমারও ফেসবুকে অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টটা এখনও আমি রান করি, আপনারা চেক আউট করতেই পারেন। তো যাই হোক, সেই ২০১৩ সালে লখনৌয়ের একটা হসপিটালে এক নারী এক প্লাস্টিক সার্জনের অফিসের সামনে বসে আছে। সে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করাবে। তার স্বামী তাকে কম বেশি সবসময় তার বডি স্ট্রাকচার নিয়ে বলতো যে তুমি অতটা অ্যাট্রাকটিভ না। অনেক সময় অন্যের সাথে কম্পেয়ার করতো, এবং এই জিনিসটাতে সে এতটাই ভেঙে পড়েছিল যে সে ডিসাইড করে যে এবার সে তার বডিটাকে সোকল্ড তার হাজবেন্ডের পছন্দ মতন করবে, এবং তার জন্য সে ব্রেস্ট ইমপ্ল্যান্ট করার জন্য সোজা পাঞ্জাব থেকে লখনৌ চলে এসেছিল। কিন্তু আমি প্রথমেই বলেছিলাম না যে কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসার জন্য ৭ সমুদ্র ১৩ নদী পার করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা এক পাও এগোয় না, উল্টে হাজারো ডিমান্ড করে। ২০১৩ ফেব্রুয়ারির ১২ তারিখে ধুমধাম করে সবিতা আর সন্দীপের বিয়ে হয়। সন্দীপ পাঞ্জাবে আর্মিতে ক্যাপ্টেন ছিল, তার ভালো র্যাঙ্ক থাকার দরুনই সবিতার ফ্যামিলি তাকে এক দেখাতেই পছন্দ করে। সন্দীপ যথেষ্ট ভদ্র ছিল, তার ফ্যামিলিও যথেষ্ট ভদ্র ছিল। বিয়েতে কোনো কিছুর কম করা হয়নি। সন্দীপকে বিয়ের সময় ১০ লাখ টাকা ক্যাশ দেওয়া হয়, ১০ লাখ টাকা ব্যাংক ট্রান্সফার দেওয়া হয়, আরও অনেক কিছু দেওয়া হয়, যার মধ্যে আছে এসি, টিভি, ফ্রিজ, বিছানা, নানান কিছু। তো সবিতার বাবা কোনো কম রাখেনি। উল্টো দিকে এই জিনিসটা কিন্তু একটা ক্রাইম। বিয়ের সময় পণ দেওয়া নেওয়া দুটোই ক্রাইম। তো এই ক্ষেত্রে সবিতার বাবা যেটা করছিল সেটা মোটেও ঠিক করছিল না, কিন্তু সে ভাবছিল তার মেয়ের ভালোর জন্য সে সমস্ত কিছু করবে। সবিতার ফ্যামিলি একটা হাইলি এডুকেটেড ফ্যামিলি। উল্টো দিকে সন্দীপের ফ্যামিলিও হাইলি এডুকেটেড ফ্যামিলি, কিন্তু তাদের মানসিকতা ৩০০-৪০০ বছর পিছনে পড়েছিল, সেটা আপনারা শুনেই বুঝতে পারছেন। তো যাই হোক, বিয়ে হয়ে যায়। এরপর থেকে সংসারটা ভালোই চলছিল। অ্যাকচুয়ালি হানিমুন পিরিয়ড চলছিল, তো প্রথম দিকে ভালোবাসার তো অনেক বহর থাকে, কিন্তু সবিতার ভাগ্যটা অতটাও ভালো ছিল না। সে প্রথম রাত থেকেই তার হাজবেন্ডের অনেক টন্ট শুনছিল। এই সম্পর্কটা কখনো ভালো হয়, কখনো খারাপ হয়, কিন্তু এই খারাপের একটা শেষ আছে। সেই শেষটা হচ্ছে মৃত্যু, এবং সেই মৃত্যুটা হবে সবিতার। জুলাই ৯, ২০১৩, মানে বিয়ের জাস্ট ৫ মাস হয়েছে। সকালবেলা সন্দীপ মর্নিং ওয়াকে ৫:৩০টার সময় বেরিয়ে পড়ে। সে আর্মি কোয়ার্টারেই থাকতো, সেখানে প্লে গ্রাউন্ড আছে, ওয়াকিং গ্রাউন্ড আছে, সেখানে সে মর্নিং ওয়াক করতে যায়। এবং ঠিক ডট ৭টার সময় সে যখন তার কোয়ার্টারে ফেরত আসে, দ্যাট দ্য মোমেন্ট দেখে তার ওয়াইফ ঝুলে আছে মৃত অবস্থায়। এটা দেখা মাত্রই সে শক পেয়ে যায়, কিন্তু শক পেয়ে তো লাভ নেই, সে আর্মির ক্যাপ্টেন ছিল। সে বুদ্ধির সাথে বডিটাকে নামিয়ে সঙ্গে সঙ্গে আর্মি হসপিটালে নিয়ে যায়, এবং খানিকক্ষণ চেক আপের পরেই ডাক্তাররা অফিসিয়ালি বলে যে আপনার ওয়াইফ এই পৃথিবীতে আর নেই। সন্দীপ রীতিমতন ভেঙে পড়ে। সে তার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সবাইকে এই খবরটা জানায়। তারা রওনা দেয় লখনৌ থেকে। কয়েক ঘন্টা পর তারা যখন পৌঁছায়, তখন তারা তাদের মেয়ের বডি দেখে রীতিমতন চমকে যায়। এবং মেয়ের মৃত্যুর মেইন কারণ বলাই হচ্ছিল যে সে নিজে থেকেই এই মৃত্যুটা বেছে নিয়েছে। কিন্তু সে এই মৃত্যুটা কেন বেছে নিয়েছে? সবিতার মা বাবা সোজা পুলিশ স্টেশনে যায় এবং সন্দীপের এগেনস্টে কমপ্লেন করে। তারা বলে তাদের জামাই এই কর্মকাণ্ড ঘটিয়েছে। উল্টো দিকে তাদের জামাই ইন্ডিয়ান আর্মির ক্যাপ্টেন, তার একটা পদ আছে এবং সেই পদের পদমর্যাদা আছে।
তাকে পুলিশ ডাকে এবং যথেষ্ট সম্মানের সাথে তারা বলে যে আপনি কি এই কর্মকাণ্ড ঘটিয়েছেন, আপনার কোনো কিছু প্রেশারের জন্য এই কর্মকাণ্ড সবিতা ঘটিয়েছেন? তখন সে বলে যে আমি আর্মির ক্যাপ্টেন, পুলিশ তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো, তুমি এইভাবে কথা বলতে পারো না, আমি নিজেই সবিতাকে হসপিটালে নিয়ে গেছিলাম, তো এখানে আমার এগেনস্টে কেন এরকম কমপ্লেন করা হচ্ছে, যে যা বললেই সেটা আপনারা মেনে নেবেন? তখন সবিতার মা বাবা বলে কালকে বিকেলবেলা ঠিক 4:45 যখন বাজে তখন কিন্তু সবিতা তার বাবাকে ফোন করেছিল, ফোন করে বলেছিল যে সন্দীপ আমাকে খুব মারছে, আমাকে এখান থেকে নিয়ে যাও। রাত্রেবেলা 9টার সময় সবিতা কিন্তু তার মাকে ফোন করেছিল যে আমি যদি এখানে থাকি তাহলে আমার মৃত্যু নিশ্চিত, আমাকে এখান থেকে নিয়ে যাও। তার মা বাবা কোনো ডিসিশন নেওয়ার আগেই সবিতা ফাইনাল ডিসিশন নিয়ে নেয়। এবার এই জিনিসটা যখন সবিতার মা বাবা পুলিশকে বলে এবং পুলিশ যখন এটা সন্দীপকে বলে তখন সন্দীপ বলে যে এরকম ফোন হয়েছে সেটা আমি জানতামই না, তার কারণ কালকে রাত্রেবেলা আমরা দুজনেই নিয়ারেস্ট একটা রেস্টুরেন্টে ডিনারে গেছিলাম, তো এটা কি করে হতে পারে? তারপর আমি তাকে ফুলও কিনে দিয়েছিলাম, দেন বাড়িতে এসে হ্যাপিলি আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তাহলে এই জিনিসটা সবিতা কি তার মা বাবাকে মিথ্যে বলেছিল? পুলিশ চেক করে, হ্যাঁ সত্যি সত্যি সন্দীপ আর সবিতা তারা রেস্টুরেন্টে গেছিল, তারা ফুড অর্ডার করেছিল এবং তার পেমেন্ট কিন্তু SBI ক্রেডিট কার্ডেও হয়েছিল, তো যথাযথ ট্রেল আছে। এরপর সন্দীপ বলে শুধুমাত্র আমরা ডিনার করেছিলাম এটা না, কিন্তু আমি আর সবিতা দুজনে মিলে শপিংও করেছিলাম, তার প্রমাণও পুলিশ চেক করে, হ্যাঁ সত্যি সত্যি তারা শপিংয়েও গেছিল। তাহলে এখানে কে মিথ্যে বলছে, সবিতা তার মা বাবাকে, না তার মা বাবা এখন পুলিশকে, নাকি সন্দীপ তোমার? এবার ময়না তদন্তের রিপোর্টের জন্য সবাই ওয়েট করতে থাকে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এটা ক্লিয়ারলি বলা হয় সবিতার গলায় যে আঘাতটা আছে সেটা মোটেও ঝুলে পড়ার জন্য হয়নি, এখানে ঝুলে পড়ার কোনো কেসই নেই, তাকে যতদূর সম্ভব গলা টিপে হত্যা করা হয়েছে। তো প্রথম সন্দেহ ময়না তদন্ত থেকেই আসে। পুলিশ এবার সন্দীপকে বুক করে, কিন্তু তাকে ডাইরেক্টলি জেলে পাঠাতে পারছিল না, যেহেতু সে আর্মির ক্যাপ্টেন ছিল, আর্মিরও নিজের কিছু প্রসিডিওর থাকে। পুলিশ ওয়েট করছিল তো ডিটেল ময়না তদন্ত হয় এবং সেখানেও এই জিনিসটা কনফার্ম হয়ে যায়। তো পুলিশ এবার আর্মিকে পুরো ব্যাপারটা জানায় যে আপনাদের এক ক্যাপ্টেন এরকম কর্মকাণ্ড আর্মি কোয়ার্টারে ঘটিয়েছে, তো তাকে কাস্টাডিতে নিতে হবে, আইনের আওতায় আনতে হবে। আর্মি সন্দীপকে ইনিশিয়ালি সাসপেন্ড করে দেয় যতক্ষণ না এই কেসে সে নির্দোষ হয়ে বেরিয়ে আসে। তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর ভিসেরা রিপোর্ট কয়েকদিন পর আসে এবং সেই ভিসেরা রিপোর্টে ক্লিয়ারলি বলা হয় শুধুমাত্র তাকে গলা টেপা হয়েছিল এটা কনফার্ম করার জন্য, যাতে ময়না তদন্তে প্রমাণ হয়ে যায় সে নিজে নিজেই ঝুলে পড়েছিল। কিন্তু অ্যাকচুয়াল মৃত্যুর কারণ হচ্ছে মৃত্যুর আগে সবিতাকে বিষ দেওয়া হয়েছিল। এবার সেটা কিভাবে দেওয়া হয়েছিল, কে দিয়েছিল সেটা কেউ জানে না। সন্দীপকে যখন জিজ্ঞাসা করা হয় সন্দীপ বলে যে আমি একদমই এই কর্মকাণ্ড ঘটাইনি, আমি সকালবেলা মর্নিং ওয়াক থেকে এসেই দেখি সবিতা ঝুলে আছে। এই থিওরিটা সে বলে, সেটা কয়েকদিন কন্টিনিউ করে, কিন্তু আবার পরে সে এই জিনিসটা চেঞ্জ করে দেয়। যখন পুলিশ তাকে বলে যে সবিতার গলায় ঝুলে পড়ার কোনো দাগ নেই, জাস্ট একটা হাত দিয়ে প্রেসার দেওয়া হয়েছে, তার দাগ আছে, কিন্তু তার মৃত্যু তার আগেই হয়ে গেছিল, মৃত্যুর পর পুরো ঘটনাটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য ওই গলা টেপার চেষ্টা হয়েছিল। তখন সন্দীপ নিজের থিওরি চেঞ্জ করে সে বলে যে আমি মর্নিং ওয়াক থেকে ফিরে এসে দেখি আমার ওয়াইফ বিছানাতে শুয়ে আছে, আমি তখন তাকে হসপিটাল নিয়ে যাই। তো এই যে তার বক্তব্য আছে সেই বক্তব্য সে বারবার চেঞ্জ করছে, সমস্ত প্রমাণ তার এগেইনস্টে আছে। এছাড়াও সবিতার মা বাবা ক্লিয়ারলি বলেছিল বিয়ের পরের দিন থেকেই তার বডি স্ট্রাকচার নিয়ে সন্দীপ নানানভাবে সবিতাকে বিরক্ত করত, তাকে মারত, তাকে বলতো তোমার নামে যে জমি আছে, তোমার বাবার নামে যে জমি আছে সেটা আমার নামে, আমার ফ্যামিলির নামে ট্রান্সফার করো। আমাকে একটা গাড়ি দেওয়ার কথা বলা হয়েছিল, সেই লাক্সারি গাড়িটা কোথায়, কবে পাবো, আমার নামে আরও 10 লাখ টাকা ব্যাংকে ডিপোজিট করতে বলো। এই সমস্ত জিনিস নিয়ে প্রথম থেকেই কিন্তু ঝামেলা হতো। একটা সময় সবিতা ভেবেছিল, সে তার মাকেও বলেছিল যে সম্পর্কটা ঠিক করার জন্য আমার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যদি আমি বদলাই তাহলে যদি সন্দীপ বদলে যায়। সে পাঞ্জাব থেকে লখনৌ আসে ব্রেস্ট ইমপ্ল্যান্ট অপারেশনের জন্য, মানে তার ব্রেস্টটা সে বড় করতে চাইছিল।
এবং সেটা সে করেও। এবং ময়না তদন্তে 9 সেন্টিমিটারের একটা সিলিকনের পদার্থ বেরিয়ে আসে তার দুটো বুক থেকে। সে চেষ্টা করেছিল, কিন্তু চেষ্টা করে সে অসফল হয়েছিল। সন্দীপ তোমার আর্মির ক্যাপ্টেন হয়েও এই বাজে কর্মটা করেছিল। কিন্তু খেলা তো সবে শুরু হয়েছে, খেলা এখনো অনেক বাকি, সবে হাফ টাইম। 2014 সালে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয় এবং 2014 থেকে 2019 পর্যন্ত 5 বছর সে জেলে থাকে। এবার সে বেইলের অ্যাপ্লিকেশন করে। কোর্টে কিন্তু তখনও কেসটা চলছিল। লোয়ার কোর্টের রায়তে সে জেলে ছিল। এবার কেসটা যায় হাইকোর্টে। হাইকোর্টেও তাকে বলা হয় আপনি যেটা করেছেন সেটা ভুল করেছেন এবং আপনাকে জেলে থাকতেই হবে। 2019-এ এই রায়টা যখন আসবে তার আগেই সে বেল পেয়ে যায়। কোর্টে ট্রায়াল চলছে, সে বেলে বাইরে আছে। দেন 2022-এ ফাইনাল জাজমেন্ট আসে যে তাকে জেলে যেতেই হবে এবং 2022-এ তাকে সারেন্ডার করতে বলা হয়। কিন্তু ওই যে তাকে সারেন্ডার করতে বলা হয়, সে আর কোর্টে পৌঁছায়নি কোনোদিন। সে গেল তো কোথায় গেল? পুলিশ যখন বুঝতে পারে কিছু একটা গড়বড় হয়ে গেছে, তখন তারা সঙ্গে সঙ্গে সন্দীপ তোমারকে সারা জায়গায় খুঁজতে থাকে। পাঞ্জাবে সে যেখানে থাকতো সেখানে খোঁজ করে, সেখানে তাকে পায় না। তারপর সে লখনৌতে তার যেখানে গ্রামের বাড়ি ছিল সেখানেও খোঁজ করে, সেখানেও তাকে পাওয়া যায় না। প্রত্যেকটা রিলেটিভের ফোনকে সার্ভিলেন্সে লাগিয়ে দেওয়া হয়, কিন্তু কোথাও কোনো ফোন আসেনি কোনো আননোন নাম্বার থেকে। তার যত আর্মি কলিগ ছিল তাদেরও ফোন সার্ভিলেন্সে লাগানো হয়, কিন্তু কেউ আননোন নাম্বার থেকে তাদেরকে ফোন করেনি, কোনো মনিটারি ট্রানজাকশন হয়নি। রীতিমতন বলতে পারেন সন্দীপ তোমার একদম হাওয়ার সাথে মিলিয়ে গেল। 2022 থেকে 2024 চলে আসে। সন্দীপ তোমার তখনও পলাতক। কিন্তু মৃত সবিতার বাবা সে কি আর ঘরে বসে ওয়েট করতে পারে? সে সোজা পুলিশের সাথে দেখা করে, কোর্টে যায়, পাঞ্জাব পুলিশের ডিআইজির সাথে মিট করে এবং সেখানে রিকোয়েস্ট করে। শেষমেশ এই কেসটা আবার রিওপেন হয়। সালটা চলে এসেছে 2026। পুলিশ একটা ভাড়া বাড়ির সামনে ওয়েট করছে। তারা একটা গ্যাস এজেন্সির সাথে যোগাযোগ করেছে। এই গ্যাস এজেন্সিটার নাম আমরা সবাই জানি, ভারত গ্যাস। অনেকের বাড়িতে হয়তো এই ভারত গ্যাস থেকেই গ্যাস যায়। যাই হোক, এখন দেশে একটু গ্যাসের সংকটও চলছে, সেই সময় এই গ্যাসের গল্পটাই আপনারা শুনুন। এবার সেখানে যে গ্যাস ডেলিভারি দেওয়া বয় আছে সে ওই ভাড়া বাড়িতে যায়, গিয়ে নক করে বলে যে আপনার জন্য গ্যাস এসেছে। টাকা নেয়, নিয়ে বেরিয়ে আসে এবং এসে সোজা পুলিশকে বলে আপনারা যে ফটোটা দেখিয়েছিলেন এবং আমাদের ওখানে যে ফটোটা আছে আর আমি যেটা দেখলাম এখন সেটা হুবহু মিলে যায়। এই হয়তো সেই ব্যক্তি যাকে আপনারা খুঁজছিলেন। কিছুক্ষণ পর পাঞ্জাব পুলিশ আর মধ্যপ্রদেশ পুলিশ ওই দরজায় নক করে। সন্দীপ তোমার দরজা খোলে এবং তাকে পাঞ্জাব পুলিশ হাত বাড়িয়ে বলে 4 বছর হলো, অনেক পালিয়েছ, এবার চলো পাঞ্জাবের জেলে। এবার গেলে আর পালাতে পারবে না। তো তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়া হয়। 2022 সালে পালিয়ে সে কোথায় ছিল, কি করছিল, তার প্ল্যানিংটা কি ছিল, সে এতদিন সার্ভাইভ করলো কি করে, অ্যান্ড ফাইনালি পুলিশ তাকে ধরলো কি করে? পুলিশ ইচ্ছা করলে কি আগে তাকে ধরতে পারত? পুলিশের তরফ থেকে এখানে কি কোনো গাফিলতি আছে? সেই সমস্ত জিনিসই এবার লাস্ট যে এক্সট্রা টাইম আছে সেখানে বলার। সন্দীপ তোমার 2022 সালে যখন পালায়, সে জানতো পুলিশ তাকে খুঁজবে মেনলি তার আর্মি কলিগদের মাধ্যমে এবং তার ফ্যামিলির মাধ্যমে। এই কারণে সে একটা ফোনও এদেরকে করেনি। সে যে কদিন বেলে বার হয়েছিল সে একটাই প্ল্যান করছিল যে যদি আমাকে এই কেসে সাজা দিয়ে দেওয়া হয়, যদি আমার আজীবন কারাবাস হয়ে যায়, তাহলে আমাকে পালাতে হবে। কোথায় পালানো যায় এই পারফেক্ট স্পটটা সে কিন্তু ওই টাইমে খুঁজেছিল এবং টাইম আসলে সে সেই মতন পালায়। 2022-এ যেদিন তাকে সারেন্ডার করতে বলা হয় সেদিন দুপুরেই সে বাড়ি থেকে বেরিয়ে গেছিল মুখে মাস্ক দিয়ে। দেন সে লখনৌ যায়নি। লখনৌ থেকে 813 কিলোমিটার দূরে মধ্যপ্রদেশের ছোট্ট একটা জায়গা পুন্ধারাতে চলে যায়। এবার এই যে পুন্ধারা জায়গাটা আছে এটা কেন সে চুজ করেছিল? সে এই কারণেই চুজ করেছিল ওই পুন্ধারাটা জাস্ট কয়েকদিন আগেই জেলা হিসেবে পরিচিতি পেয়েছিল এবং যখন কোনো একটা নতুন জেলা হয় সেখানে পুলিশ স্টেশন সমস্ত সরকারি যে কাজ আছে সেগুলো একদম সুন্দর করে গোছাতে বেশটা টাইম লাগে, তো কারোর নজর পড়বে না। এই কারণে সে ওখানে চলে যায়। সে ওখানে গিয়ে নাম চেঞ্জ করে নেয়, তার লুকস চেঞ্জ করে নেয়,
সে দাড়ি বাড়িয়ে নেয় এবং তার প্রিভিয়াস লাইফের ব্যাপারে সে কাউকে বলেনি। অনেক ক্ষেত্রে এরকম যারা পালিয়ে যেত তারা বিয়ে করে নিত। এই ক্ষেত্রে সন্দীপ বিয়ে কিন্তু করেনি। সে পুলিশকে বলে, আমি যদি বিয়ে করতাম তাহলে আমার উপর একটা প্রেশার আসতো, আমার ওয়াইফ আমাকে আমার পাস্ট লাইফের ব্যাপারে জিজ্ঞাসা করতো, আমার মা বাবা ভাই বোনের ব্যাপারে জিজ্ঞাসা করতো, সেগুলোর উত্তর না দিতে পারলে আমি ফেঁসে যেতাম। কিন্তু এই যে ভয়টা সে পেয়েছিল এটাই তার কাল হয়ে দাঁড়ালো। কেন? এই ব্যাপারটা আমি একদম লাস্টে বলব। সে যদি একটা বিয়ে করতো তাহলে হয়তো সে 4 বছর পর ধরা পড়তো না, সে হয়তো মোস্ট প্রবাবলি 30-35 বছর পর ধরা পড়তো। আমি এরকম 4-5টা কেস করেছি যেখানে ওয়াইফকে বা অন্য কাউকে মেরে পালিয়ে গেছে, দেন 30 বছর 35 বছর পর সে ধরা পড়েছে। তো এই ক্ষেত্রে সে ধরাটা পড়লো কী করে? যখন এই কেসটা আবার রিওপেন হয় কোর্টের আদেশে, তখন পাঞ্জাব পুলিশ ফাইনালি সমস্ত কিছু আবার রিচেক করতে থাকে এবং রিচেক করতে তারা প্রথমেই দেখে যে এই সন্দীপ যেখানেই পালিয়ে যাক না কেন তার আধার কার্ড, প্যান কার্ড এগুলো তো কোনো না কোনো কাজে লাগবেই। এগুলো যদি সে চেঞ্জ করে ফেলে তাহলে অন্য একটা ব্যাপার, কিন্তু বর্তমান যুগে যেভাবে আধার কার্ড, প্যান কার্ড এগুলো বানাতে গেলে ডকুমেন্টেশন লাগে, তো এখন বেশিরভাগ জায়গাতেই জালিয়াতি করা বেশ কঠিন। তো এই ক্ষেত্রে দেখা যাক একটা প্রাইমারি জাস্ট তারা ডিসকভার করার ট্রাই করে এবং ট্রাই করতে তারা সন্দীপ তোমারের অনেকগুলো নাম পায়। সন্দীপ নামটা তো অনেক কমন, তোমার টাইটেলটাও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান এইসব জায়গায় বেশ কমন। তো সেই সন্দীপ তোমার যতগুলো ছিল তাদের প্রত্যেককে পুলিশ এক এক করে চেক করে এবং ছাড়তে থাকে। ছাড়তে ছাড়তে শেষমেশ তারা মধ্যপ্রদেশের পুনধারাতে একটা গ্যাস এজেন্সিতে বুক করা সন্দীপ তোমারের প্যান কার্ড দেখতে পায়। সন্দীপ তোমারের উপর তাদের একটু সন্দেহ হয়, তারা ভালো করে চেক করে, তারা সেই গ্যাস এজেন্সিতে ফোন করে পুরো ডিটেলস নেয়, ছবি নেয় এবং পাঞ্জাব পুলিশ মিলিয়ে দেখে। তারা বুঝতে পারে যাকে তারা খুঁজছে 4 বছর ধরে সে আছে মধ্যপ্রদেশের পুনধারাতে। সোজা পাঞ্জাব পুলিশ চলে আসে মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশ পুলিশকেও খবর দেওয়া হয়, পুলিশ টিম মিলেই জয়েন্ট অ্যাকশন নেয়, গ্যাস এজেন্সির ছেলেকে পাঠানো হয়, সে কনফার্ম করে, দেন পুলিশ ফাইনালি সন্দীপ তোমারকে অ্যারেস্ট করে। এবার অ্যারেস্ট করার পর আর এক ড্রামা শুরু হয়। সন্দীপ তোমারকে যখন পাঞ্জাব নিয়ে আসা হয় সে বলে যে আমি অলরেডি তো সাজা কেটে নিয়েছি, তাহলে আমাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে? এক্সট্রা সাজা এটা আমার পাওনা ছিল না, আমার ওয়াইফকে আমি মারিনি, সবাই ফাঁসাচ্ছে। তাকে অনেক বোঝানো হয় আপনি যতই চেষ্টা করেন না কেন এবার আর পার পাবেন না। তখন তাকে বলা হয় যে তুমি সব চেঞ্জ করলে ওই জিনিসগুলো চেঞ্জ করতে পারলে না কেন? তখন সে বলে আমি ওগুলো চেঞ্জ করতে গেলে যদি ধরা পড়ে যাই। থেকে বেশি বড় কথা আমি ভাবিনি যে আপনারা আমাকে ধরতে পারবেন, আর কখনো যদি ধরতে পারতেনও আমি কোনো না কোনোভাবে পালিয়ে যেতাম। তার মধ্যে এতটাই কনফিডেন্স ছিল। কথা হচ্ছে সে মধ্যপ্রদেশের পুনধারাতে বেঁচে থাকার জন্য কি করতো? সে একটা ছোট্ট কোম্পানিতে ডিজিটাল মার্কেটার হিসাবে কাজ করত এবং সে সেখানে ক্যাশে মাইনে নিত, তার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো টাকা দিত না। সে কখনোই ভাবেনি যে পুলিশ প্যান কার্ড পর্যন্ত চেক করে তার পর্যন্ত পৌঁছাতে পারবে। এটাই ছিল তার ওভার কনফিডেন্সের সব থেকে বড় ভুল। কিন্তু এখানে যদি সে বিয়ে করত তাহলে বেঁচে যেত, তাহলে হয়তো আরও অনেক পরে ধরা পড়তো। আমি এই কথাটা কেন বললাম? অ্যাকচুয়ালি সে নিজের প্যান কার্ডের জন্য ফেসে যায়। অন্যান্য কেসে যেখানে দেখা গেছে খুন করার 35 বছর পর ধরা পড়ে গেছে, সে বিয়ে করেছে, বাচ্চা হয়ে গেছে, সেইখানে তারা কি করতো? তাদের ওয়াইফদের প্যান কার্ড, ডকুমেন্টস নিয়ে গ্যাস বুকিং, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কাজ চালাতো। এই কারণে তারা ধরা পড়তো না, তাদের ধরতে আরও পুলিশকে কষ্ট করতে হতো। কিন্তু সন্দীপ তোমার এটা করেনি, ভেবেছিল এতে উল্টে সে ফাঁসবে, কিন্তু এইটা না করাতে, নিজেরটা ইউজ করাতে এবং সেখান থেকে গ্যাস বুকিংয়ের জন্য সে এইভাবে ফেসে গেল। এই কারণে আমার একটা স্পেশাল ডায়লগ আছে, আপনি যেই হন না কেন, যত বড়ই চালাক হন না কেন, পুলিশ যদি একবার চেষ্টা করে আপনাকে ধরতে, না আপনি যেখানেই থাকুন না কেন, যে জঙ্গলে যে পাহাড়েই থাকুন না কেন, পুলিশ আপনাকে চুপচাপ শান্তভাবে ধরে নেবে। এই ক্ষেত্রে সন্দীপ তোমার এই জিনিসটা খুব ভালো করে বুঝলো। এবার আসি যে সন্দীপ তোমারের বর্তমান অবস্থা কি। সে বর্তমানে জেলে আছে, তার তো আজীবন কারাবাস অলরেডি হয়েই গেছিল, তো সে সারা জীবন জেলেই থাকবে, সে কোনোদিনও আর বেল পাবে না। এখন সে একটা পাঞ্জাবের জেলে আছে। তো এই ছিল আজকের একটা ট্রু ক্রাইম ঘটনা।
এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।